হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কৃষি সম্পর্কে একটা গাইডলাইন ভিডিও দিতেছি। তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যে মানে কিভাবে কি এখন প্রস্তুতি নেওয়া উচিত। তোমরা অনেকেই কনফিউজড যে কিভাবে কি পড়াশোনা করা উচিত, শেষ মুহূর্তে কোন কোন জিনিসগুলো দেখা উচিত বা কোন কোন জিনিসগুলো স্কিপ করা উচিত, যেহেতু মোটামুটি অনেক দেরি হয়ে গেছে। এখন এক্সাম ডেট কিন্তু এখনো ফালানো হয় নাই। এক্সাম ডেট এখনো জানায়নি তারা, তাদের পক্ষ থেকে। এখন কবে জানায় সেটাও কেউ জানে না। তো অথরিটি তাদের মন মতো কাজ করতেছে আর কি। তো এখন সবাই একটা মানে দ্বিধাদ্বন্দ্বে আছে যে প্রিপারেশন কি অন রাখবে নাকি অফ করবে, নাকি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে যারা ফার্স্ট টাইমার আছে। আর সেকেন্ড টাইমার যারা আছে তাদের তো শেষ পরীক্ষা এটা। তো এখন কোন ভাবে কি আগাতে হবে সেটা আমি একটু ডিটেলসে বলি। সংক্ষিপ্ত ভাবে বলি, সংক্ষিপ্ত ভাবে আবার ডিটেলসও, ঠিক আছে? চলো। তো কৃষি গুচ্ছের মানববন্ধন দেখতেছি এখানে। তো সেখানে বায়োলজি থেকে আসে 30 মার্কসের, আর ফিজিক্স থেকে 20 মার্কস, গণিত থেকে 20 মার্কস, আর রসায়ন থেকে 20 মার্কস, আর ইংরেজি থেকে 10 মার্কস। তো তোমার যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তাদের জন্য কিন্তু কৃষিগুচ্ছ ক্র্যাক করা মোটামুটি সহজ, মানে তুলনামূলক সহজ যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তাদের থেকে। কারণ এখানে জীববিজ্ঞান কিন্তু 30 মার্কের আছে, আর ইংরেজি আছে। মানে 40 মার্কস কিন্তু যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তাদের কিন্তু হাতের দখলে। আর ফিজিক্সও মোটামুটি করা যায়, কেমিস্ট্রি তো আছেই। কেমিস্ট্রি কিন্তু যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তারা কিন্তু কেমিস্ট্রি মোটামুটি ভালো পারে। আর কেমিস্ট্রি কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু কম থাকে কৃষিতে। আর ফিজিক্সও ম্যাথমেটিক্যাল টার্ম কম থাকে, মানে থিওরিটিক্যাল পার্ট গুলো আছে সেটা একটু বেশি থাকে। আর ম্যাথে সমস্যা হয়, ম্যাথ কিন্তু প্রশ্ন মোটামুটি কিন্তু ভালোই ক্রিটিক্যাল করে। ক্রিটিক্যালি বলা উচিত, মানে স্ট্যান্ডার্ড বলা যাবে না, একটু মোটামুটি ক্রিটিক্যালি করে, মোটামুটি ভালো বড় ম্যাথ দেয়। তো দেখি আমরা এখন কোন সাবজেক্ট কিভাবে কি পড়া উচিত, কোন কোন সাবজেক্টে কিভাবে কি পড়বা সেটা একটু আলোচনা করি। তো যেহেতু জীববিজ্ঞান সবচেয়ে বেশি, তো জীববিজ্ঞান কিভাবে কি পড়তে হবে সেটা একটু বলি। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু যে দাগানো লাইন গুলো আছে সেগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তোমরা কিন্তু এতদিনে দাগায় আসছো বই, কারণ নিজের মতো দাগায় আসছো যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন কোন লাইন থেকে কোশ্চেন আসে সেটা কিন্তু দেখছো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে কিন্তু বোঝা যায় যে কোন কোন লাইন থেকে কোশ্চেন আসে। আর কৃষি করছি কিন্তু বা যে কোনো ভার্সিটি পরীক্ষায় কিন্তু ওয়ান লাইনের গুলো বেশি আসে। ওয়ান লাইনের বলতে কি, যেমন প্রশ্ন আসবে সে গিয়ে নিজের কোনটি দণ্ড ভাইরাস, এরকম প্রশ্ন আসতে পারে। মানে ওখানে সেখানে ওয়ান লাইনার, মানে এখানে কিন্তু কোনো নেই যে কোন নিচের কোনটি সঠিক নয়, সেখানে কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিল, এরকম কিন্তু কোশ্চেন আসবে না। বা সত্য বা মিথ্যা এই টাইপের কিন্তু কোশ্চেন গুলো কিন্তু আসে না। এগুলো কোশ্চেন কিন্তু মেডিকেলে আসে। যেমন প্রশ্ন আসবে এরকম ডিরেক্ট যে নিচের কোনটি গর্ভপাত পুষ্পের উদাহরণ, এরকম প্রশ্ন আসবে। বা নিচের কোনটি কি বলে এক লিঙ্গ মানে পুষ্প, এরকম টাইপের প্রশ্ন আসবে। আর যেই টাইপের প্রশ্নগুলো মানে যেমন বিউপি তে কোশ্চেন আসছিল সত্য মিথ্যা টাইপের, বা হা কোনটা না, বা সঠিক কোনটা সঠিক কোনটা মিথ্যা, এই টাইপের প্রশ্ন আসছিল, সেই প্রশ্নগুলো কিন্তু আসবে না। কিন্তু প্রশ্ন মানে একটু আসতে পারে এইভাবে যে অপশন মানে তিনটা হবে না, তিনটা হবে মানে এক্সাম্পল টাইপের। যেমন আসতে পারে যে নিজের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়, বা নিজের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো প্রথম প্রায়োরিটি থাকবে কি, দাগানব্বই, নিজের দাগানব্বই, বা অনেকে অনেক কোচিং সেন্টার ফলো করে সেটা দাগানব্বই হইতে পারে। দাগানব্বই, দাগানব্বই রিভিশন আর কি, পড়া তো হয়ে গেছে। দাগানব্বই রিভিশন। সেকেন্ড জিনিসটা হবে বইয়ে যত ছক আছে, দাগানো বইয়ে কিন্তু ছক কিন্তু মানে ইনক্লুড করা থাকে না। তো ছক যেগুলো আছে বৈশিষ্ট্য, ওই ছকগুলো পড়তে হবে, ছকের বৈশিষ্ট্য। আর তৃতীয়, এই দাগানো বইয়ের মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড যে এক্সাম্পল যেগুলো আছে, এক্সাম্পল গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলো আসতে পারে, যত এক্সাম্পল আছে, যত এক্সাম্পল না, যে এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট সব এক্সাম্পল কিন্তু লাগে না। যেমন এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পলটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ফল ফুল যে আছে এইতে চ্যাপ্টার 7-এ, ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো ওইগুলো পড়তে হবে, এক্সাম্পল বা উদাহরণ। আর কোন জিনিসটা বাদ দিতে হবে এখন, মানে আমরা কিন্তু অনেক সময় কিন্তু সাল পড়ি, কারণ কোন সালগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা জানি না। এখন ম্যাক্সিমাম সাল কিন্তু লাগে না, তো কিছু কিছু সাল লাগে। আর বিজ্ঞানের নামগুলো আমরা পড়ি, এখন কিছু কিছু বিজ্ঞানের নাম লাগে, যেমন ভাইরোলজির জনককে, স্ট্যানলি, তো এই জিনিসটা লাগে কিন্তু। আর ব্যাকটেরিয়ালজির জনককে, সেই এই জিনিসটাও লাগে। এখন এইখানে কিন্তু প্যাচ লাগাই দেয়, যেমন কোন জিনিসটা আমরা পড়বো কোন জিনিসটা পড়বো না, আমার অনেকগুলো অনেক কিছুই আছে। ইন্টারফেরন কে আবিষ্কার করছে, বা তোমার আবিষ্কার করছে কে, কি বলে ওটাকে রে, ইনসুলিন। তো এই জিনিস প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে আবিষ্কারক হিসাবে। আর সাল কোনটা ইম্পর্টেন্ট, যেমন কোষ আবিষ্কার হয়েছে কত সালে, এই সালটা ইম্পর্টেন্ট। সব সাল কিন্তু লাগে না, এখন চাইলে কিন্তু সব সালই স্কিপ দেওয়া যায়। এই দুই একটা সাল চাইলে আমার এমনি এমনি মনে থাকে, কিন্তু সাল কিন্তু স্কিপ দেওয়া লাগবে। এগুলো পড়লে কিন্তু পাগল হয়ে যাবে। আর যেগুলো বিজ্ঞানীগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়, যেমন এই যে বললাম কয়েকটা, যে কোষ আবিষ্কার করছে কে, বা তোমার কি বলে কোষ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করছে কে, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া প্রথম দিকের অধ্যায়গুলো, কারণ প্রথম দিকের অধ্যায়গুলো স্যারদের ফোকাসে থাকে কোষ ও গঠন, আর হচ্ছে গিয়া তোমার কোষ বিভাজন। এই প্রশ্নগুলো থেকে, এই অধ্যায়গুলো থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে।
ঠিক আছে। আর উদ্ভিদ শারীরতত্ত্ব এটা হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট বেশি। আর সেকেন্ড পেপারের মধ্যে যদি আমি যাই তাহলে প্রশ্ন আসে কিন্তু ব্লাড থেকে, মানে রক্ত সঞ্চালন থেকে আসে, আর পরিপাক ও শ্বসন থেকে আসে ভালো। আর একটা অধ্যায় থেকে স্যাররা মিস দেয় না, সেটা হচ্ছে গিয়া জেনেটিক। জেনেটিক অধ্যায় থেকে কিন্তু বরাবরই প্রশ্ন আসে, ঢাকা ভার্সিটিতে কিন্তু আসছে এবার। আর বিভিন্ন ভার্সিটিতে আসছে, কোনো ভার্সিটিতে মনে হয় না মিস দিছে, খুব রেয়ারলি মিস দিছে। ঠিক আছে, তো বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে হচ্ছে গিয়া তোমার উম, আবিষ্কারক, মানে বেশিরভাগ বাদ দিতে হবে। আবিষ্কারক যেগুলো দরকার নেই সেগুলো বাদ, বাদ। আর বাদ দিতে হবে সাল, সাল বাদ দিতে হবে। আর এক্সাম্পল যেটা বললাম আমি, এক্সাম্পলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমার যে আছে প্রথম অধ্যায় দ্বিতীয় জুলজির, যে পরিফেরার এক্সাম্পল কিছু এক্সাম্পল ইম্পর্টেন্ট আছে। তারপরে হাইড্রার ওখানে যে এক্সাম্পল আছে কিছু, যেমন এই যে ইসের নিউরোসিলের যে এক্সাম্পল গুলো আছে তোমার ওখানে, ওই এক্সাম্পল গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেমাটোসিস্টের এক্সাম্পল। আচ্ছা, পরেরটা দেখি। পরে হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে তোমার মুখস্থ জিনিস খুব কম পড়তে হবে, এখানে দাগানো বই পড়লেও পারো না পড়লেও পারো, কারণ ফিজিক্সের ক্ষেত্রে তোমার মুখস্থ টার্ম মানে খুব বেশি লাগে না। এখানে যেগুলো মুখস্থ টার্ম আছে, যেগুলো প্রশ্নে আসে, সেগুলো কিন্তু বুঝাই যায়। মানে তুমি বুঝতে পারবা যে এই টপিক গুলোতে আসছে। যেমন প্রশ্ন এক লাইনের প্রশ্ন দিবে, যেমন নিচে কোনটা ভেক্টর রাশি, নিচে কোনটা ভেক্টর রাশি না, বা নিচের এটার একক কি। একক গুলো কিন্তু আমরা এমনিই বের করতে পারি, বা কোন ক্ষেত্রে কাজ হয় না, বা শূন্য কাজের ক্ষেত্রে শর্ত কি, এগুলো কিন্তু আমরা যখন মানে থিওরি পড়ি, থিওরি পড়লে কিন্তু আমরা বুঝতে পারি। তো সেখানে কি লাগবে, তোমার লাগবে হচ্ছে কোনটার একক কি না কি, এগুলো মনে রাখতে হবে। একক গুলো মাস্ট ফিজিক্সের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দেখতে হবে একক, একক গুলো মাথায় রাখতে হবে, একক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর তারপরে তুমি দেখতে পারো ফিজিক্সের ক্ষেত্রে তোমার যে ম্যাথ গুলো আছে, ছোট ছোট ম্যাথ, যেমন তোমার নদী নৌকার ম্যাথ আছে, তারপরে যে বৃষ্টিতে সুতা ধরার ম্যাথ আছে। আর ভেক্টরের ক্ষেত্রে কিছু ম্যাথ ম্যাথ আছে, যে সমান্তরাল হবে বা সমান্তরাল হওয়ার শর্ত কি, বা লম্ব হওয়ার শর্ত কি, এই ম্যাথ গুলো আসতে পারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে নিউটনের বলবিদ্যা, এখান থেকে প্রশ্ন আসবেই। জড়তার ভ্রামক থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার যে কোনো যে এই ভরবেগের সংরক্ষণশীলতা আছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার কাজ ক্ষমতা শক্তিতে তোমার মনে করো যে কাজ শক্তি উপপাদ্য থেকে প্রশ্ন আসতে পারে, হাতুড়ি বেগের ম্যাথ আসতে পারে, ছোট ছোট ম্যাথ আসতে পারে। এখানে কিন্তু ক্যালকুলেশন মানে ভুল হওয়ার চান্স বেশি। মানে এখানে ম্যাথে কিন্তু যেমন ইতে তোমার যে কুয়া থেকে যে পানি তোলার যে ম্যাথ আছে, এখানে কিন্তু তোমার যে এইচটা ধরতে হয়, এই এইচে কিন্তু অনেক সমস্যা হয়। তো এই ম্যাথ গুলো কিন্তু দিতে পারে প্রশ্ন, ঠিক আছে। তো তখন কিন্তু মানে আটকে যাবে। আবার যেমন ববের দৈর্ঘ্য, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন আসে, যে দৈর্ঘ্য এত গুণ করলে দোলনকাল কত গুণ হবে। আবার অনেক সময় আছে দোলনকাল চেঞ্জ হয় না, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো খেয়াল রাখতে হবে, এক্সাম্পল বা এইসব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ওই যে এক্সাম্পল গুলো, যেমন সংরক্ষণশীল বলের এক্সাম্পল গুলো কি, অসংরক্ষণশীল বলের এক্সাম্পল কি, এই কয়েকটা হাতে গোনা আছে। যেমন আবার এই যে তোমার আছে সংরক্ষণশীল বল, এইগুলো কিন্তু এক্সাম্পল গুলো লাগে। তো এইগুলোকে মনে রাখতে হবে, আর বেশি ডিপে যাইতে হবে না, তো এইটুকু বললে হবে। আর ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যে ম্যাথ গুলো হাতে ক্যালকুলেশন করা যায়, এই হাতে ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতে হবে। আর হাতে ক্যালকুলেশনের ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্র্যাকটিস। ঠিক আছে, এটুকুই। আর গণিত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ম্যাথের জন্য কি করতে হবে, যেই জায়গায় তোমার সবচেয়ে বেশি উইকনেস, যেই জায়গাটা তুমি সবচেয়ে কম পারো, সেই জায়গাটা ফোকাস দিতে হবে। এখন তুমি যদি গত বছরের ম্যাথের প্রশ্ন দেখো, সেখানে কিন্তু তোমার সরলরেখা, তারপরে বৃত্ত, কনিক্স, এই তিনটা টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসে, বেশি আসছে। মানে লাইন রিলেটেড যেই প্রশ্নগুলো, সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসছে। স্থানাঙ্ক জ্যামিতি যেগুলো আমরা পড়ছি, স্থানাঙ্ক জ্যামিতি মানে আমরা 9-10 পড়ছিলাম স্থানাঙ্ক জ্যামিতি, সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি আসছে। তো আমাদের গুরুত্ব দিতে হবে প্রথম দিকের অধ্যায়গুলো। প্রথমে কিন্তু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের পরে কিন্তু সরলরেখা, তারপরে বৃত্ত। আর ওদিকে কিন্তু কোনিক্স কিন্তু 3 নাম্বারে। প্রথমে জটিল সংখ্যা, বহুপদী, তারপর হচ্ছে কোনিক্স। তো প্রথমে এই অধ্যায়গুলো গুরুত্ব দিতে হবে। তারপরে গুরুত্ব দিতে হবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, মানে ক্যালকুলাস। ক্যালকুলাস সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখন ক্যালকুলাস যদি কেউ না পারো, এটা কিন্তু ভার্সিটিতে যায় কিন্তু মারাত্মক প্যারা খাবা। তার মানে তোমার ক্যালকুলাস পড়তে হবে। তুমি এডমিশনে দেখতে থাকো, এডমিশন রিলেটেড পারলেও তোমার পারতে হবে। পরে গিয়ে তুমি মনে করো এটা সেটা ব্যাক আপ করলা, কিন্তু তোমার এটা পারতে হবে। আর কিছু করার নেই। তো ম্যাথমেটিক্স কি করতে হবে, যে জায়গায় উইকনেস সেটা আগে ধরতে হবে। ধরে র্যান্ডমলি খালি প্র্যাকটিস করতে হবে, আর কিছু করার নেই। ম্যাথমেটিক্স প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবো তত পারবা। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবা। ম্যাথমেটিক্স এর জন্য তুমি রাজশাহী ভার্সিটির কোশ্চেন গুলো দেখতে পারো, জাহাঙ্গীরনগর ভার্সিটির কোশ্চেন দেখতে পারো, ঢাকা ভার্সিটি দেখবেই। আর এগ্রিকালচারের কোশ্চেন ব্যাংক তো দেখা হয়েছে আশা করি এতদিনে। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংক ফলো করবা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক ফলো করবা। আর হচ্ছে কি তোমার প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে, এটুকুই। তারপর হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে গিয়ে বলতে গেলে ভর্তি পরীক্ষার হচ্ছে তুর উপর তাস। মানে তুমি কেমিস্ট্রি যত ভালো পারবা, তোমার ভর্তি পরীক্ষার নাম্বারটা বা পজিশনটা তত আগাতে পারে, আগাতে পিছাতে পারে। বায়োলজি মোটামুটি সব এক্সামেই মোটামুটি সহজ হয়, সব ভর্তি পরীক্ষায়।
সবচেয়ে হার্ড হয় মোটামুটি ম্যাথ বা ফিজিক্স, যে কোনো একটা ধরাই দেয় আর কি। আর কেমিস্ট্রিটা মোটামুটি মনে করো স্ট্যান্ডার্ড রাখে, তো কেমিস্ট্রিটাই তোমার মনে করো পজিশন মানে আগাবে বা পিছাবে সেটা ডিসাইড করবে। তো তুমি কেমিস্ট্রি মানে কিভাবে কি পড়বা সেটা আমি একটু বলি। মনে করো তোমার যেমন গতবার প্রশ্ন সবচেয়ে বেশি আসছিল তোমার থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আর অর্গানিক থেকে, এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আর তুমি খেয়াল করে দেখবা তোমার এই দুইটা চ্যাপ্টার কিন্তু সবচেয়ে বেশি বড়। ফার্স্ট পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে গিয়া তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আর সেকেন্ড পেপারের বড় হচ্ছে গিয়া তোমার জৈব রসায়ন। তো এই দুটো চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, এই দুটো চ্যাপ্টার মিস দেওয়া যাবে না। যেমন ফাজানের যে নীতিগুলো আছে, যে কোনটার পোলার মানে কোনটা বেশি পোলার, কোনটা বেশি পোলার না, কোনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কোনটার ইলেকট্রোনেগেটিভিটি কম, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, আবারও আসবে। গতবারও আসছে, এইবারও কিন্তু আসবে, ঘুরে ফিরে কিন্তু আসবে। আর অর্গানিক থেকে নামধারী বিক্রিয়া গুলো পড়তে হবে, তারপর মেকানিজম কিছু যদি পারো মেকানিজম গুলো পড়বা, মানে মেকানিজম গুলো লাগবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে নামকরণ। রসায়ন ই করতে গেলে নামকরণটা লাগবেই। অর্গানিকের নামকরণ, নামকরণ অর্গানিক, এই কি লিখছি, অর্গানিক, অর্গানিকের নামকরণটা মাস্ট, নামকরণটা লাগবে। অর্গানিক পড়তে হবে, তুমি যদি রসায়নে ভালো করতে চাও অর্গানিক পড়তে হবে। আর তড়িৎ রসায়ন বা এই পরিমাণগত রসায়ন এই ম্যাথ গুলো আছে, তো পরিমাণগত রসায়ন কিন্তু বেশি কঠিন ম্যাথ দিবে না, যে ম্যাথ গুলো হাতে হাতে করা যায় সেগুলো ম্যাথ দিবে। যেমন রাসায়নিক পরিবর্তনে পিএইচ, পিএইচ নিয়ে কিন্তু ভিডিও বানাইছে একটা, গত ভিডিওটা কিন্তু পিএইচ নিয়ে ছিল। পিএইচ দিয়ে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে, পিএইচ একটা কোশ্চেন থাকতে পারে। তো পিএইচ থেকে একটা কোশ্চেন থাকতে পারে, এগুলো পড়বা। আর যেগুলো মুখস্থ পাঠ আছে, মুখস্থ পাঠ থেকে কেমিস্ট্রি তেমন কোশ্চেন দেয় না। কেমিস্ট্রি কোশ্চেন মুখস্থ পাঠ থেকে দেখা যাচ্ছে অর্গানিক থেকে, আর দেখা যাচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে, এই দুটো তো পড়াই লাগে। এই দুটো চ্যাপ্টারই হচ্ছে মুখস্থ করা, মানে বুঝা বুঝা তুমি মুখস্থ করবা, আর কিছু না। ঠিক আছে, তো কেমিস্ট্রি পড়বা। আর কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক থেকে কিভাবে কি কোশ্চেন আসছে সেটা দেখবা, সেটা দেখে সেভাবে ফলো করবা। কোন কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসছে তার আশেপাশের টপিক গুলো পড়বা। এট লাস্ট, লাস্টলি হচ্ছে গিয়ে তোমার ইংরেজি। তো ইংরেজি যারা মেডিকেল পড়াশোনা করছো তারা জানো, মানে মেডিকেল প্রিপারেশন নিছো তারা জানো যে তোমার ইংরেজিতে কি কি পড়তে হয়। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে গিয়ে তোমার মানে ভোকাবুলারি মানে মেমোরাইজিং পার্ট। তো গ্রামাটিক্যাল পার্ট যেটা আছে সেটা তো জানোই কোনগুলো, যেমন পার্টস অফ স্পিচ আছে, এবার ভার্ব, তারপর পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, আরো অনেক কিছু আছে। প্রিপোজিশনও এটা বলতে গেলে ইর মধ্যে পড়ে, কিন্তু মেমোরাইজিং আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা মেমোরাইজিং এর মধ্যে পড়ে। তো এই পার্ট গুলো পড়তে হবে। আর তেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিনোনিম, হ্যাঁ ইম্পর্টেন্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আরে এখান থেকে কোশ্চেন আসবেই, মাস্ট কোশ্চেন আসবে। আর তারপরে হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেলিং, স্পেলিং স্পেলিং থেকে কিন্তু কোশ্চেন আসবে, মানে কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি। তুমি চাইলে ট্রান্সলেশন এগুলো একটু দেখে রাখতে পারো। তারপরে তোমার আছে কি বলে এটাকে, প্রভাব, তারপরে ইডিয়ম ফ্রেজ আছে, এই জিনিসগুলো দেখতে পারো। মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য ইংলিশ খুব একটা প্যারা হবে না, যারা প্যারা হবে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে তারা কিন্তু সিকিউরিটির জন্য কিন্তু ইংলিশ পড়ছো, তো সেখান থেকে কিন্তু ইংলিশে কিন্তু কমন পড়বে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব বেশি করতে হবে না, যে সিকিউরিটির যে ইংলিশ গুলো আছে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সেগুলো দেখবা, ঢাকা ভার্সিটি কোশ্চেন গুলো দেখবা, জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখবা, আর রাজশাহী ভার্সিটির কোশ্চেন দেখবা, জিএসটি কোশ্চেনটাও দেখতে পারো চাইলে। আর ম্যাথমেটিক্স যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু জিএসটি কোশ্চেন প্যাটার্ন ফলো করতে পারে। তো এইবারের জিএসটি প্রশ্নটা দেখবা, কতবার দিয়ে কিন্তু এইবারের প্রশ্নটা বেশি হার্ড হয়েছে বা স্ট্যান্ডার্ড হয়েছে। এবারে কোশ্চেনটা দেখবা, তাহলে মনে করো তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন ভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল এই ভিডিও। তো পড়াশোনা করো, যেভাবে কি বললাম সেভাবে পড়ো, যেখানে যেখানে লেকিংস আছে সেগুলো আগে ধরো, লেকিংস গুলো আগে ই করো, ওভারকাম করো, তাহলে দেখবা যে তোমার প্রিপারেশন মোটামুটি ভালো হবে। আর প্রথম দিকেই মনে করো যে একদম র্যান্ডমলি পড়ে যেতে থাকবা না, যেই টপিকে তোমার মনে হয় তোমার যেই সাবজেক্টের সমস্যা বেশি সেই সাবজেক্টটা আগে ধরবা। আর সেই যেই টপিকের সমস্যা সেই সব টপিকটা আগে ধরবা, সেই টপিকটা ক্লিয়ার করে তারপরে তুমি মনে করো অন্য সাবজেক্ট ধরলা বা অন্য টপিক ধরলা, তারপরে তুমি মনে করে প্র্যাকটিস করলা। ঠিক আছে, তোমার যখন সব প্রবলেম সলভ হয়ে গেল তখন তুমি মানে প্র্যাকটিস করতে থাকলা, নিজে নিজে এক্সাম দিলা বা কোশ্চেন সলভ করতে থাকলা আরো, বা হাতে কলমে মানে হাত এই হ্যান্ড হ্যান্ড যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো করলা ভালো মতো। ঠিক আছে, তোমার মনে হয় তোমার হাতে মানে মানে সেটা এসে পড়বে, হাত চালু হয়ে যাবে আর কি। আর তোমার কনফিডেন্সও বুস্ট আপ হবে। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।